আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ফর্ম ভ্যালিডেশন নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম এবং ফর্ম ভ্যালিডেশনের কিছু বেসিক কোড আমরা দেখেছিলাম এবং কিভাবে ভ্যালিড এবং ইনভ্যালিড গুলো চেক করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আলোচনার ঠিক শেষে আমি এখানের এই লাস্ট কোডটি যে @ দেওয়ার পর ট্রিপল ইকুয়াল টু ফলস এবং আমি বলেছিলাম যে এটি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো আজকের টিউটোরিয়ালটিতে আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটিতে আলোচনা করতে যাচ্ছি। তো সেটির জন্য আমরা যদি এই পেজটিতে আসি, পরবর্তী পেজে যাই, যে প্রবলেম উইথ ভ্যালিডেশন লজিক, এই পেজটির নাম আমি দিয়েছি। এবং এখানে আমার কোডটি যদি আমরা খেয়াল করি, যে এখানে প্রথমে আমার পিএইচপি দিয়ে শুরু করা হয়েছে ফাংশন ইজ ইকুয়াল টু ভ্যালু 1 এবং ভ্যালু 2, আউটপুট ভ্যালু 1 ইকুয়াল টু ভ্যালু 2, যে আউটপুটটা ভ্যালু 1 এবং ভ্যালু 2 এর সমান সমান হবে। এবং ভ্যালু 1 এবং ভ্যালু 2 যদি সমান সমান হয় তাহলে আমার আউটপুট আসবে হচ্ছে ট্রু। এবং যদি আমার যদি ভ্যালু 1 এবং ভ্যালু 2 যদি সমান সমান না হয় তাহলে আমার আউটপুট আসবে ফলস। সো সেখানে আমার এখন ইকো ইজ ইকুয়াল 0 false, 4 true, 0 null, 0 equal to 0 ডবল কোটের ভেতর নাল, তারপর হচ্ছে 0 a 1 0 1। এবং এখানে এভাবে এইটুকু সাজানো হয়েছে বিভিন্ন ভ্যালু দিয়ে। এবং এই ভ্যালুগুলো দিয়ে এখানে যেরকম 0 দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে আমার ভ্যালু 1, এখানে ভ্যালু 1, এবং এই ফলস এটা হচ্ছে আমার ভ্যালু 2। তো উপরে আমার ইফ এলস এর ফাংশনের মধ্যে আমি বলা হয়েছে যে আমার ভ্যালু 1 ইকুয়াল টু ভ্যালু 2 হতে হবে। তো ভ্যালু 1 তার মানে হচ্ছে 0 ইকুয়াল টু ফলস, 4 ইকুয়াল টু ট্রু, 0 ইকুয়াল টু নাল, 0 ইকুয়াল টু ডবল কোটের ভেতর তারপর 0, 0 ইকুয়াল টু ডবল কোট, 0 ইকুয়াল টু এ, এবং 1 ইকুয়াল টু 0 1, এবং নালের ভেতর শুধুমাত্র নাল, এবং 3, এবং এটার মধ্যে আমি 3 টিউটোরিয়ালস এই কথাটি লিখলাম। তারপর হচ্ছে 100 এর ভেতর 1 ই টু 100, 100 দিয়ে তারপর এটাকে কি বলে দশমিক দিয়ে তারপর দুইটা শূন্য, এবিসির ট্রু 1 2 3 স্পেস ব্যবহার করার পর তারপর আবার 1 2 3, তারপর এখানে 1 2 3, তারপর আগে একটা প্লাস চিহ্ন দিয়ে 0 1 2 3 দেওয়া হলো। তো এখন আসলে এটির রেজাল্ট কি আসবে, যে এই 1 2 3 ইকুয়াল টু 0 প্লাস 0 1 2 3 এটা কি আসলেই সমান সমান কিনা। তো এটার রেজাল্ট যদি আমরা দেখতে চাই তাহলে এটার রেজাল্টটা ঠিক নিচে রেজাল্ট নামে এখানে একটি পোর্শন করা হয়েছে এবং সেই রেজাল্টের মধ্যে এখানে দেখুন যে আমার 0 ইকুয়াল টু আমার যেটা ইউজ করা হয়েছিল 0 ইকুয়াল টু বলা হয়েছিল ফলস, তার মানে 0 ইকুয়াল টু সে ফলস এটা ট্রু ধরেছে। তার মানে হচ্ছে এখানে আমাকে বোঝা যাচ্ছে যে 0 মানে হচ্ছে ফলস, এটা যদি আমি ইউজ করি তাহলে এটা আসলে ট্রু, মানে এই দুইটা সমান সমান। আবার ঠিক একইভাবে 0 ইকুয়াল টু ট্রু যদি দেই, 4 ইকুয়াল টু ট্রু যদি দেই তাহলে 0 ইকুয়াল টু 1 এবং এটা মান ট্রু আসতেছে। তারপর মানে আমরা জানি যে ট্রু ইকুয়াল টু 1 মানে ট্রু এর মানটা কোডিং হিসেবে তারা 1 ধরে এবং ফলস এর মানটা 0 ধরে। তো গেল। তারপর পরেরটার ক্ষেত্রে 0 ইকুয়াল টু যদি আমি নাল হিসাব করি তাহলে 0 এবং নাল সমান সমান একই ভ্যালু এবং এখানে আমার আউটপুট আসতেছে যে এটাও ট্রু। সো এরকম ভাবে একইভাবে প্রত্যেকটার বিপরীতে আমার এখানে যা যা দেওয়া হয়েছে, যেমন 3 ইকুয়াল টু 3 টিউটোরিয়ালস, যদিও এইটা আমার সমান না কিন্তু তারপরেও আমার রেজাল্ট কিন্তু আসতেছে সবগুলা ট্রু। তার মানে কোডিং এ সে বুঝতেছে যে সবগুলাই সমান, মানে 1 2 3 সমান সমান হচ্ছে প্লাস 0 1 2 3, এটা আমাদের কোডিং এর ভাষায় সমান আসতেছে। এবং এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে আমার ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে আমার এই সমান সমান গুলা দরকার পড়ে যে আদৌ সে এইটা ট্রু ধরতেছে না ফলস ধরতেছে। কারণ আমি পূর্ববর্তী টিউটোরিয়ালে এই যে এখানে দেখানো হয়েছিল যে @ এখানে ট্রিপল ইকুয়াল টু দিয়ে বোঝাচ্ছে যে এক্সাক্ট
এইটাই হইতে হবে। তো এখানে আমি এই কোডের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যদি ট্রিপল ইকুয়াল টু না দিয়ে ডবল ইকুয়াল টু দেই, তাহলে আমার জিরোর মান যদি কেউ এখানে জিরো মান দেওয়া উচিত, কিন্তু মান না দিয়ে আমার ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে কেউ যদি ফলস শব্দটি বসিয়ে দেয়, তাহলে আমার কোডিং এর মধ্যে সে দেখাবে হচ্ছে এটা ট্রু, মানে আমার সে ফর্ম ভ্যালিডেশনটা ক্রস করে গেল। আবার 4 এর জায়গায় সে যদি ট্রু বসিয়ে দেয়, তাহলে এখানে আমার সে কোড ধরে নিচ্ছে, পিএইচপি কোড ধরে নিচ্ছে যে এটাই সঠিক মান এবং সে আমার ফর্ম ভ্যালিডেশন ক্রস করে গেল। ঠিক একইভাবে 3 এর জায়গায় যদি 3 টিউটোরিয়াল বসায় তাহলেও হয়ে যাচ্ছে। 1 2 3 এর জায়গায় যদি আমার প্লাস 0 1 2 3 বসায়, তাহলেও আমার ফর্ম ভ্যালিডেশনে এটা যে ভুল হয়েছে সে আটকাইতে পারতেছে না। তো এই যে প্রবলেম গুলা হয়, যে এইটা যে প্রবলেমটা হচ্ছে যে সে আমার সবগুলাই ট্রু ধরে দিচ্ছে, এইটার ক্ষেত্রে আমরা প্রবলেমের সলিউশনটা যেটা করতে পারি, যে এখানে দেখুন আমার ভ্যালু 1 ভ্যালু 2 আউটপুট যা আমার আগের কোডিং এ আমরা যা করেছিলাম তাই এখানে লেখা হয়েছে। এবং এখানে ডবল ইকুয়াল টু, আগের বার আমি এখানে দিয়েছিলাম ডবল ইকুয়াল টু, কিন্তু এবার আমি বসিয়েছি ট্রিপল ইকুয়াল টু। ট্রিপল ইকুয়াল টু মানে হচ্ছে এক্স্যাক্টলি যে মানটা আমি চাচ্ছি সেই মানটাই দিতে হবে। তো স্বভাবতই ট্রিপল ইকুয়াল টু ভ্যালু, যে আমার ভ্যালু 1 এবং ভ্যালু 2 এক্স্যাক্টলি তাই হইতে হবে। যদি হয় তাহলে তুমি ট্রু দেখাবা, আর যদি না হয় তাহলে ফলস দেখাবা। এবং আগের বার এখানে আমি দিয়েছিলাম ইজ ইকুয়াল, মানে আমার ভ্যালু 1 এবং ভ্যালু 2 সমান হইতে হবে। আর এখানে আমার ইউজ করা হয়েছে, পিএইচপি কোড হিসেবে ইউজ করা হয়েছে ইজ এক্স্যাক্ট, মানে এক্স্যাক্টলি তাই হইতে হবে। সো এবার যদি আমি 0 বসাই এবং ভ্যালু 2 যদি ফলস দেই, তাহলে দেখুন এখানে আমার জিরোর মান এখানে ফলস আসতেছে। সো স্বভাবতই এখন আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি ফর্ম ভ্যালিডেশন করি, তখন আমরা যদি এক্স্যাক্ট কথাটা ইউজ করি, ইজ এক্স্যাক্ট, এবং ট্রিপল ইকুয়াল টু মানে এক্স্যাক্টলি তাই হইতে হবে। যেমন আমি আগের ভ্যালিডেশনের মধ্যে এখানে @ এর জায়গায় ট্রিপল ইকুয়াল টু ব্যবহার করার পেছনে কারণ হচ্ছে আমার এক্স্যাক্টলি ট্রিপল ইকুয়াল টুই ইউজারকে বসাইতে হবে ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে। এবং এইবার দেখুন আমার প্রত্যেকটি মানের ক্ষেত্রেই এখানে ফলস এসেছে। স্যার, তার মানে হচ্ছে এইবার পিএইচপি কোড বুঝতে পারতেছে যে আসলে আমার 1 2 3 এবং প্লাস 0 1 2 3 কখনোই এক না, এটা সে এখন বুঝতে পারতেছে। বাট আগের কোডিং এ যখন আমি ইজ ইকুয়াল টু ডবল ইকুয়াল টু দিয়ে ইউজ করেছি, তখন সে ধরে নিচ্ছে যে আমার দুইটা ভ্যালু সমান, একই জিনিস বসানো হয়েছে। সো ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা উচিত। এই জিনিসগুলো আমি জাস্ট এই কোডিং এর মাধ্যমে বোঝানো হয়েছে। এবং টাইপ জাগলিং ডিউরিং কম্পারিজনের মধ্যে স্ট্রিং বেস নাল কনভার্ট নাল টু, এখানে কিছু নোট আকারে দেওয়া হয়েছে যা আপনার বুঝার সুবিধার্থে, যাতে আপনারা এই ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার বুঝতে পারেন। এবার চলে আসি পরবর্তী পেজে। পরবর্তী পেজে হচ্ছে ডিসপ্লে ভ্যালিডেশন এরর। যে ভ্যালিডেশন এরর, যেই আমার যে এরর ভ্যালিডেশনটা, যে আমি একটা এরর শো করাচ্ছি যে তুমি অমুক জায়গাটা ঠিক মতন ফিল আপ করো নাই, অমুক জায়গাটা ফিল আপ করছো, এই যে এররটা ইউজারের সামনে শো করানোটা, এইটা আমরা কিভাবে করতে পারি? এই জায়গাটা শো করানোর জন্য আমি সিম্পলি ছোট্ট একটা কোড এখানে ইউজ করা হয়েছে, যে এখানে আমার এররটাকে একটি অ্যাসোসিয়েটিভ অ্যারের আন্ডারে ফেলা হয়েছে। একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এররস নামে, এবং ভ্যালু এখানে আমার ট্রিম ইউজ করা হয়েছে, যার ফলে আমার যেটা হয়েছে যে ইফ আমার ভ্যালু অবশ্যই সমান সমান এক্স্যাক্টলি তাই হইতে হবে। যদি তাই না হয়, তাহলে আমার এই এরর মেসেজের মধ্যে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটার মধ্যে একটা মেসেজ আমি শো করাবো, যেটা হচ্ছে ভ্যালু ক্যান নট বি ব্ল্যাঙ্ক। যে আমার ওইখানে যে ইউজার যদি ইউজার নেম বা পাসওয়ার্ড দিল না, তখন আমার এই এরর মেসেজটা শো করবে যে ভ্যালু ক্যান নট বি ব্ল্যাঙ্ক, তোমাকে অবশ্যই ভ্যালু দিতে হবে। এবং সেটাকেই আরেকটু ফাংশন ইউজ করা হয়েছে, ফর্ম এরর নামে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটিকে এটির মধ্যে রাখা হয়েছে। এবং আউটপুট যে আমার ইফ এমটি যদি এমটি হয়, না হয়, এই আশ্চর্য চিহ্ন মানে হচ্ছে না, তো যদি না হয় তাহলে তুমি আমার এররটা দেখাবা। এবং এই এররটাকে একটু সুন্দর আকারে, মানে বুলেট পয়েন্ট আকারে দেখানোর জন্য অ্যাকচুয়ালি এখানে কিছু ডিভ এর মধ্যে ক্লাস এরর
প্লিজ ফিক্স ফলোইং এরর, তারপর বুলেট পয়েন্ট ইউজ করে আমার যে ওই অ্যাসোসিয়েটিভ অ্যারে, এরর নামে যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটি ডিক্লেয়ার করেছি সেই অ্যারেটিকে এখানে কল করা হয়েছে, এবং সেই কলের মাধ্যমে আমার এই ডিভের ভেতর আমার এই এররটি শো করছে যে ভ্যালু ক্যান নট বি ব্ল্যাঙ্ক, কারণ এখানে আমার কোনো ভ্যালু দেওয়া হয় নাই। এই যে এখানে ভ্যালু এক্স্যাক্টলি এখানে নাল দেওয়া হয়েছে, সরি এই যে এখানে ট্রিম নাল দেওয়া হয়েছে। এখানে আমি যদি নাল না দিয়ে কোনো একটা ভ্যালু দেই 1 2 3 4 5 এরকম, বা ইউজার নেম বা আতিক এরকম একটা কিছু ভ্যালু দেওয়া হয়, তাহলে এখানে আর এই এরর মেসেজটি শো করবে না। কিন্তু যদি যেহেতু এখানে খালি রাখা হয়েছে সেই কারণে সে আমাকে এরর মেসেজ দেখাচ্ছে ভ্যালু ক্যান নট বি ব্ল্যাঙ্ক। আমার এই পুরো কোডটির রেজাল্ট টুকু হচ্ছে আমার এইটুকু। সো আমরা কিভাবে এরর গুলো ইউজারের সামনে প্রদর্শন করতে পারি সেই ব্যাপারটি অ্যাকচুয়ালি এই কোডটির মাধ্যমে দেখানো হয়েছে, এবং এখানে জাস্ট ওই ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এইটুকু কিভাবে করা যেতে পারে কোডটুকু, সেই কোডটুকু এখানে আলোচনা করা হয়েছে। তো এবার আমরা পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে হচ্ছে কাস্টম ভ্যালিডেশন ফাংশন। যে এতক্ষণ আমরা দেখালাম যে ভ্যালু ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এবার আমরা আরো কিছু ফাংশন আমরা অ্যাড করতে যাচ্ছি, যেমন ফাংশন হ্যাজ প্রেজেন্স, যে অবশ্যই অবশ্যই ভ্যালু আমাকে প্রেজেন্ট থাকতে হবে। রিটার্ন ইজ সেড ভ্যালু, এবং ভ্যালু নট নাল ইকুয়াল টু নাল, যে নাল থাকবে না ভ্যালুটা, এবং অবশ্যই ভ্যালুটা থাকতে হবে, মানে হ্যাজ প্রেজেন্ট ভ্যালুটা থাকতে হবে। এটা হচ্ছে আমার একটা ফাংশন আমি ডিক্লেয়ার করলাম। আরেকটা ফাংশন আমরা ডিক্লেয়ার করেছি এখানে, যে ফাংশন ম্যাক্সিমাম লেন্থ, আমার ভ্যালুটা যেটা হবে সেটার ম্যাক্সিমাম লেন্থটা, আমার যেটা ম্যাক্সিমাম লেন্থ আমার দেওয়া থাকবে সেই ম্যাক্সিমাম লেন্থটা দেওয়া থাকবে। এবং এটা নিয়ে আপাতত আমি জাস্ট বোঝানোর স্বার্থে এই পেজে লেখা হয়েছে, বাট এই কোডিং এর মধ্যে অ্যাকচুয়ালি এইটুকুর কোনো কাজ নাই। তো এইটুকুর কাজটা আমরা পরবর্তী পেজের মধ্যে দেখব, জাস্ট এখন বোঝানোর জন্য বলতেছি যে এই কোডটা আমি কেন লেখা হয়েছে, বাট এই কোডটুকুর আমার দরকার নাই। তো এটা গেল আমার যে ভ্যালুর ম্যাক্সিমাম লেন্থ দেখানোর জন্য, এবং ম্যাক্সিমাম লেন্থের কতটুকু ম্যাক্সিমাম লেন্থ হতে পারে সেই ম্যাক্সিমাম লেন্থটা এখানে দেখানোর জন্য। এবং যদি ম্যাক্সিমাম লেন্থ ক্রস করে ফেলে তাহলে এখানে আমার একটা মেসেজ শো করবে যে তোমার ম্যাক্সিমাম লেন্থটা, তোমার ওই যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা অনেক বড় হয়ে গেছে, ম্যাক্সিমাম লেন্থ ক্রস করে গেছে। এরপর আমার ওই যে আগের মতোই, আগের পেজটার মতোই, যে আমার ওই ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে ফর্ম এরর্স নামে, এবং ওই এরর ভেতরে অ্যাসোসিয়েটিভ অ্যারে চালানো হয়েছে, এবং এরর ভেতর আমার অ্যারে প্লিজ ফিক্স দিস এরর, যে আমার কি এররটা সেই এররটা আমি ইউজারকে বলতেছি যে তুমি আর এটা ভুল হয়েছে। এবং ইউজার নেম এখানেও খালি রাখা হয়েছে, এবং এখানে বলা হচ্ছে যে ইউজার নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক। এই কারণে আমার এখানে দেখুন রেজাল্ট হিসেবে আসছে যে প্লিজ ফিক্স দিস এরর, এবং ইউজার নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক, যে ইউজার ব্ল্যাঙ্ক রাখা যাবে না। মানে আগের কোডটাই আমি এখানে আরেকটু জিনিস অ্যাড করে অন্যভাবে প্রেজেন্ট করেছি। এবার চলে আসি যে একদম রিয়েল লাইফে আমাদের কাজ করতে হয় যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো নিয়ে। যেমন আমার এটা হচ্ছে সিঙ্গেল পেজ ফর্ম ভ্যালিডেশন, যে আমার আরেকটা পেজে চলে যাবে না যেই পেজটা আছে। যেমন এই পেজের ইউআরএলটা আপনারা খেয়াল করেন, লোকাল হোস্ট পিএইচপি চ্যাপ্টার তারপর 55.php, আমার ফাইলের নাম 55.php, এবং 55.php ফাইলের মধ্যে, মানে এই ফাইলের মধ্যেই আমার ফর্মটা ভ্যালিডেট হবে, ভ্যালিডেট হয়ে আবার এই ফর্মের মধ্যেই রিটার্ন এরর মেসেজটা রিটার্ন করবে, অন্য পেজে যাবে না। এই কারণে এটা বলা হচ্ছে যে সিঙ্গেল পেজ ফর্ম উইথ ভ্যালিডেশন। যদি আমার অন্য পেজে চলে যেত, ফর এক্সাম্পল যে যদি এরর দেখায়, তাহলে এররের শো করার পর আমার 55 পেজ না, ধরেন ইন্ডেক্স ডট পেজ বা ইনডেট ডট পিএইচপি অথবা লগ ইন ডট পিএইচপি পেজের মধ্যে রিডাইরেক্ট করবে, তাহলে এটা কিন্তু আমার সিঙ্গেল পেজ হইতো না। তো যেহেতু আমি সিঙ্গেল পেজের মধ্যে এররটা শো করতে যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? সিঙ্গেল পেজে যদি আমার এররটা শো করতে হয়, স্বভাবতই আমার পুরো পিএইচপির কোডটুকু এই পেজের মধ্যেই, এক পেজের মধ্যেই সম্পূর্ণটা লিখতে হবে। এবং এখানে একটু দেখতেই পাচ্ছেন মোটামুটি একটু বড় একটা পেজ, বড় একটু কোডিং। এবং বড় কোডিং এ যাওয়ার আগে, কোডিংটার মধ্যে যাওয়ার আগে আমি এখানে চলে আসি যে প্লিজ লগ ইন, যে প্রথমে বলতেছে যে তুমি লগ ইন করো। তো লগ ইন করবার জন্য আমি এখানে একটা কিছু দিলাম, সরি প্রথমে এখানে আমি কিছুই দিলাম না এবং সাবমিট দিলাম।
সাবমিট দিলে দেখুন পেজটা আমার রিলোড হয়ে আবার ওই 55.php পেজেই আসছে, অন্য পেজে যায় নাই। এবং এখানে দেখুন আমার দুইটা এরর শো করতেছে, যে বলতেছে প্লিজ ফিক্স দ্য ফলোইং এরর, ইউজার নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক। সো আপনি এই এরর মেসেজটি দেখে বুঝতেই পারতেছেন আমি আগের পেজটিতে যে দেখানো হয়েছে যে ইউজার নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক আমরা কিভাবে শো করতে পারি, ওই কোডটাই আমি এখানে এই কোডের মধ্যে কিন্তু কপি পেস্ট করে দিয়েছি। সো এখানে দেওয়া হচ্ছে যে ইউজার নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক, এবং পরে আবার আরেকটা দেওয়া হয়েছে যে পাসওয়ার্ডের যে ফিল্ডটা আছে, যে পাসওয়ার্ডের ফিল্ডটাও ক্যান নট বি ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখা যাবে না। আচ্ছা, তো এইবার আমি ইউজার নেম একটা কিছু দিলাম এবং সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে আবার পেজটা রিলোড হলো এবং 55.php তেই আছে, অন্য পেজে যায় নাই। এবং এইবার দেখুন, এইবার আমার ওই এরর মেসেজটা শো করতেছে না যে প্লিজ ফিক্স দ্য ফলোইং এরর। এইবার কিন্তু আমার ইউজার নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক এটা কিন্তু দেখাচ্ছে না, এবার দেখাচ্ছে হচ্ছে পাসওয়ার্ড ক্যান নট বি ব্ল্যাঙ্ক। সো পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখা যাবে না। সো আমি একটা আলতু ফালতু পাসওয়ার্ড দিলাম এবং সাবমিট করলাম। সাবমিট করলে আবার এই পেজটাই 55.php পেজের মধ্যে আছে, এবং এখানে বলা হচ্ছে পাসওয়ার্ড ইজ টু লং, মানে আমার যে ম্যাক্সিমাম পাসওয়ার্ডের যে লেন্থটা ছিল সেই ম্যাক্সিমাম পাসওয়ার্ডের লেন্থটা ক্রস করে গেছে, এবং এই কারণে আমার এখানে একটা এরর দেখাচ্ছে। সো আমি এখানে যদি 1 2 3 4 5 দিলাম এবং সাবমিটে ক্লিক করলাম, আবার 55.php তে পেজটা রিলোড নিল, এবং এখানে দেখাচ্ছে ইউজার নেম অথবা পাসওয়ার্ড দুইটার যে কোনো একটা ডো নট ম্যাচ, যে আমার ইউজার নেম অথবা পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই। সো এইবার চলে আসি আমাদের কোডিং পেজে। কোডিং এর মধ্যে দেখুন এখানে আমার ইউজার নেম দেওয়া হচ্ছে ইউজার, যেহেতু আমি ডাটাবেজ নিয়ে এখনো কথা বলি নাই, সো ডাটাবেজের সাথে কানেক্টও করি নাই, সো ডাটাবেজ থেকে কোয়েরি চালায়া আমি ইউজার নেম পাসওয়ার্ড আনতেছি না, আমি আমার কোডের মধ্যেই মানে পিএইচপি কোডের মাধ্যমেই এখানে আপাতত স্ট্যাটিক ভাবে একটা ইউজার নেম দেওয়া হয়েছে, যে ইউজার নেম হচ্ছে ইউজার, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। সো এইবার যদি আমি এখানে ইউজার ইউজার পাসওয়ার্ড ইউজার নেমটি দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, এবং এবার যদি আমি সাবমিট দেই, সাবমিট দেওয়ার পর এখানে দেখুন ইউ আর লগ ইন সাকসেসফুলি এই মেসেজটি শো করতেছে। সো স্বভাবতই এটা জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে এই ইন পেজে সিঙ্গেল পেজেই এই ফর্ম ভ্যালিডেশনটা করা হয়েছে, যে আমরা পিএইচপি দিয়ে এই ফর্ম ভ্যালিডেশনটা করতে পারি। এবং এখানে স্বভাবতই লগ ইন করার পর, সাকসেসফুলি লগ ইন হওয়ার পর আপাতত আমার এই 55.php পেজের মধ্যেই আছে, কিন্তু ফর এক্সাম্পল আপনি যখন রিয়েল লাইফে কাজ করবেন তখন স্বভাবতই 55.php তে থাকবে না, তখন আপনার যে পেজে ইউজারকে নিয়ে যাওয়া দরকার সেই পেজে আপনি রিডাইরেক্ট করতে পারেন। তো এই হচ্ছে আমার এই পুরো কোডটুকুর কাজ। সো এইবার চলুন আমরা এই পুরো কোডটুকুকে কি কি কোডটা লেখা হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি, এবং সেটার জন্য আমি পুরো কোডটা কপি করলাম, কারণ এখানে বুঝতেই পারছেন যে কোডটা ঠিক মতন বোঝা যাচ্ছে না। তো সেই জন্য আমি যদি নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাই এবং নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে আমি আমার পুরো কোডটা কপি করে পেস্ট করলাম। সো কপি করে পেস্ট করার পর আমি একটু আগে যেটা পেজের মধ্যে দেখিয়েছিলাম যে একটু একটু করে আমি আগে আগাচ্ছিলাম, এবং এইবার আমার রিয়েল লাইফে কাজের এক্সাম্পলটা আপনাদের দিচ্ছি, যে এবার আমার যখন পিএইচপি লিখলাম ফাংশন হ্যাজ প্রেজেন্ট ভ্যালু, যে আমাকে ভ্যালু থাকতে হবে, এবং যদি ভ্যালু থাকে তাহলে এই কি রিটার্ন করবে, সেই ভ্যালুটার অনুযায়ী ভ্যালুর মধ্যে যা আছে সেই অনুযায়ী আমার বাকি কাজগুলো হবে। এটা হচ্ছে প্রথমে। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ, যে একটু আগে আমি যে ম্যাক্সিমাম লেন্থ নিয়ে কথাবার্তা বলেছিলাম যে আমরা পরবর্তীতে এটা দেখবো, জাস্ট ওই আগের পেজে ওইটার কোনো কাজ ছিল না, কিন্তু এই পেজে আমার কাজ আছে, কারণ হচ্ছে আমার ওই যে ভ্যালুটা দেখানোর জন্য যে তোমার ম্যাক্সিমাম পাসওয়ার্ডের যে লেন্থটা যতটুকু বড় হওয়া দরকার তার থেকে বেশি বড় হয়ে গেছে, এই এরর মেসেজটা শো করানোর জন্য আমার এই কোডটুকু। সো এই কোডটুকুর মধ্যে ফাংশন হ্যাজ ম্যাক্সিমাম লেন্থ, তারপর ভ্যালু ম্যাক্সিমাম যে ভ্যালুটি রয়েছে সেই ম্যাক্সিমাম ভ্যালুটি, এবং এখানে রিটার্ন যে আমার ম্যাক্সিমাম ভ্যালুর যেটা আছে ওইটা থেকে ছোট হইতে হবে অথবা সমান হইতে হবে, এবং এটাই সে এই ফাংশনের মাধ্যমে চেক করতেছে। এরপর হচ্ছে হ্যাজ ইনক্লুশন ইন ভ্যালু সেট অ্যারে, এবং অ্যারের মাধ্যমে আমি আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এর মাধ্যমে ফালানোর পর এখানে লুপ চালিয়ে আমি দেখলাম যে আমার যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলা আদৌ ম্যাচ করতেছে কিনা।
তারপর হচ্ছে ভ্যালিডেট ম্যাক্সিমাম লেন্থ, যে ম্যাক্সিমাম লেন্থ যেটা সেটা আসতেছে কিনা, যদি আসে তাহলে তো আসলে, আর যদি না আসে এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে এরর, তাহলে তুমি ওই এরর মেসেজ যেটা সেই এরর মেসেজটা শো করবা, যদি আসে তাহলে তাই সেই গেল, আর যদি না আসে তাহলে এরর মেসেজটা শো করবা। তারপর হচ্ছে ফর ইচ লুপের মাধ্যমে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আমার যদি, যেটা ফিল্ড, যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা যদি ছোট হয় তাহলে ইটস ওকে, আর যদি ছোট না হয় তাহলে এখানে পোস্টের থেকে ফিল্ডটা নিবা, কালেক্ট করবা, তারপর চেক করে দেখবা যে তোমার ম্যাক্সিমাম ভ্যালুটা যদি সমান, ইফ নট যদি সমান না হয় তখন তুমি এই এরর মেসেজটা, আমি এখানে গ্লোবাল ফাংশন ডিক্লেয়ার করেছি এররস নামে, সো এই ফাংশনের মধ্যে এইবার আমি বলতেছি যে আমার ফিল্ডের মধ্যে যে ডেটাটা আসবে, ফিল্ড বলতে আমার এখানে বোঝানো হচ্ছে যে এইটা কিন্তু আমার একটা ফিল্ড, এই পাসওয়ার্ড এটা একটা ফিল্ড, ইউজার নেম এটা একটা ফিল্ড, সো এই ফিল্ডের মধ্যে যদি আমার যে ডাটাটা আমি পাচ্ছি সেই ডাটাটা যদি আমার ম্যাক্সিমাম লেন্থ ক্রস করে যায় তাহলে তুমি এই মেসেজটা শো করাবা যে ফিল্ড, ফিল্ড বলতে যে আমার ওই ইউজার নেম ফিল্ডটা নাকি পাসওয়ার্ড ফিল্ডটা, সেই ফিল্ডের নামটা ডাইনামিক্যালি এখানে শো করবে, যদি ইউজার নেম বড় হয়ে যায় তাহলে দেখাবে ইউজার নেম ইজ টু লং, যদি পাসওয়ার্ড বড় হয়ে যায় তাহলে দেখাবে পাসওয়ার্ড ইজ টু লং। আর এখানে ইউসি ফার্স্ট মানে হচ্ছে দিয়ে বোঝানো হচ্ছে যে আপার কেস, মানে যেই ফিল্ডটা সেই ফিল্ডের নামটা আপার কেস লেটারে দেখাবে। আচ্ছা, তো সেই হিসেবে ইজ টু লং আপার কেস দেখাবে বলতে এখানে আমি ইউজার নেম বহুত বড় করে দিলাম এবং সাবমিট যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন পাসওয়ার্ড ক্যান নট বি ব্ল্যাঙ্ক, সাবমিট করলাম এবং ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ এখানে দিলাম ইউজার, আর এখানে আমি বিশাল বড় একটা পাসওয়ার্ড দিলাম এবং সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর পাসওয়ার্ড টু লং এই জিনিসটি দেখাচ্ছে। তো সেই হিসেবে আমার ওই ফিল্টার এখানে টু লং ফিল্ডের নামটা, যে এই যে ফিল্ডের নামটা হচ্ছে পাসওয়ার্ড, সো সেই পাসওয়ার্ডটা এখানে ডাইনামিক্যালি বসে গেল এবং ইজ টু লং, যে আমার এটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে ফাংশন এরর, সেই এরর, এরর নামে যে ফাংশনটা, যে এরর মেসেজের মধ্যে যে মেসেজগুলো শো করবে সেই এরর মেসেজের ফাংশনটাকে এখানে আমার এরর মাধ্যমে ফালানো হলো, এবং ইফ নট এরর, যদি এমটি এরর হয় তাহলে কোনো কিছু শো করবে না, যদি এমটি এরর না হয় তাহলে আউটপুট আসবে যে প্লিজ ফিক্স, যে এরর যদি থাকে তাহলে আউটপুট আসবে প্লিজ ফিক্স দ্য ফলোইং এরর, যে এই যে প্লিজ দ্য ফিক্স ফলোইং এরর, এই এররটা তুমি ফিক্স করো। এবং এটা আমরা বুলেট পয়েন্টের আকারে সুন্দরভাবে জাস্ট ইউজারকে বোঝানোর জন্য সুন্দরভাবে বুলেট পয়েন্টের আকারে ওই এরর মেসেজগুলা এখানে কি নামে একটি ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, এররস নামে গ্লোবাল ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে অ্যাসোসিয়েটিভ এরর মাধ্যমে ফেলে সেই এরর মেসেজটা আমার এখানে লিস্ট আকারে এখানে প্রদর্শন করা হচ্ছে। এই গেল। এরপর এবার আসি ইফ সেট সাবমিট, সাবমিট বাটনে যদি আমি ক্লিক করি এবং আমার ইউজার নেম পোস্ট ট্রিম, যে আমার ইউজার নেমের মধ্যে ইউজার যে ইউজার নেমটি ইনপুট করবে ট্রিম দিয়ে আমার এক্স্যাক্টলি তাই হইতে হবে। ওই একটু আগে যে দেখাইলাম যে আমার জিরো ইকুয়াল টু যদি ফলস কথাটা বসায় দেই তাহলে ইউজার এখানে ধরে নিচ্ছে যে আমার ওইটাই রাইট ইউজার নেম। সো এইটা যেন না, এই প্রবলেমটা ফিক্স করার জন্য এখানে আমি ট্রিম ইউজ করেছি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে পোস্টের মাধ্যমে থেকে কালেক্ট করা হলো। কালেক্ট করার পর তারপর ভ্যালিডেশনের মধ্যে ফালায় দেওয়া হলো, যে ভ্যালিডেশনের মধ্যে যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ম্যাচ করছে কিনা, সমান সমান হয়েছে কিনা। যদি সমান সমান হয়, ইউজার নেম পাসওয়ার্ড যদি খালি থাকে তাহলে এখানে আবার একটা মেসেজ দেখাবে যে ক্যান নট বি ব্ল্যাঙ্ক, যেই ফিল্ডটা সেই ফিল্ডটা দেখাবে যে এই ফিল্ডটা ক্যান নট বি ব্ল্যাঙ্ক। এবং এখানে দেওয়া হচ্ছে যে ওই যে একটু আগে আমার ম্যাক্সিমাম লেন্থ দেওয়া হয়েছিল যে আমার ইউজার নেম 30 ক্যারেক্টার হইতে হবে এবং পাসওয়ার্ড 8 ক্যারেক্টারের হইতে হবে, যে এইটার থেকে ছোট হবে অথবা সমান সমান হবে। সো এই যে এরর গুলো দেখাইলাম, দেখানোর পর তারপরে এখানে আমার ইফ ইউজার নেম, ওই যে বললাম যে আমি যেহেতু ডাটাবেস ইউজ করি নাই, আমি এখানেই জাস্ট স্ট্যাটিক ভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সো সেই হিসেবে এখানে ইউজার নেমে দেওয়া হয়েছে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হচ্ছে এটা। আপনি এটা ইচ্ছা করলেই চেঞ্জ করে আপনার মতো ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারেন অথবা ডাটাবেস থেকে কালেক্ট করে নিয়ে আসতে পারেন কোয়েরি চালায়া। সো যদি আমার ইউজার যদি সাকসেসফুলি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেয় এবং সেটা ম্যাচ করে তাহলে আমাকে এখানে একটা মেসেজ দেখাবে যে তোমার যে ইউজার তুমি সাকসেসফুলি লগ ইন হইতে পারছো। আর যদি
এইটা না মিলে তখন আমাকে এরর মেসেজ দেখাবে ইউজার নেম বা পাসওয়ার্ড ম্যাচ হয় নাই। অথবা এবং এখানে আবার ইউজার নেম প্লিজ লগ ইন, উপরের যে মেসেজটা থাকে, যেমন একদম প্রথমে আমি যদি পেজটাকে রিলোড দেই, মেসেজ দেওয়ার পর এখানে দেখুন আমি এখনো কিছুই করি নাই, যেহেতু কিছুই করি নাই এখন দেখাচ্ছে যে প্লিজ লগ ইন, যে তোমাকে লগ ইন করতে বলা হচ্ছে, প্রথমে মেসেজটা থাকবে এইটা। এবং সাবমিট করার পর সে টোটাল 3টা ভ্যালিডেশন চেক করবে। একটা হচ্ছে পাসওয়ার্ড এবং ইউজার নেম বড় হয়ে গেল কিনা, ইউজার নেম 30 ক্যারেক্টারে বড় হয়ে গেল কিনা এবং 8 ক্যারেক্টারের থেকে পাসওয়ার্ড বড় হয়ে গেল কিনা। তারপর চেক করে দেখবে যে ইউজার নেম আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকা যাবে না। তারপর চেক করে দেখবে যে আমার ইউজার নেমটা ঠিক হয়েছে কিনা, আবার তারপর চেক করে দেখবে পাসওয়ার্ড ঠিক হয়েছে কিনা এবং দুইটাই ম্যাচ করছে কিনা। সো এই সবগুলো চেক করার পর আমার এই মেসেজগুলো, যে এতক্ষণ আমি যেগুলো ফাংশন ডিক্লেয়ার করে করে ভেরিয়েবল ডিক্লেয়ার করে করে আমি এতক্ষণ যে মেসেজগুলো তৈরি করলাম, যেই ফাংশনগুলো তৈরি করলাম, সেইটা ইকো আকারে আমার যে ফর্মটা, সেই ফর্মের এই জায়গাটার মধ্যে আমি এখানে শো করাচ্ছি যে পিএইচপি ইকো মেসেজ, এখানে মেসেজ নামে যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা হয়েছে, এই মেসেজের মধ্যে প্রথমে থাকবে প্লিজ লগ ইন। যদি ইউজার নেম পাসওয়ার্ড না ম্যাচ হয় তাহলে এইটা, যদি মেসেজ ম্যাচ হয়ে যায় তাহলে হবে এইটা, যদি পাসওয়ার্ড বড় হয়ে যায় তাহলে দেখাবে পাসওয়ার্ড বড় হয়ে গেছে, যদি ইউজার নেম বড় হয়ে যায় তাহলে ইউজার নেম বড় হয়ে গেছে, যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে দেখাবে ব্ল্যাঙ্ক। এই মেসেজটা আমার ডাইনামিক্যালি শো করতেছে। এরপর হচ্ছে পিএইচপি ফর্ম এরর, যে আমার ওই ফর্ম এররের যে ফাংশনগুলো পুরোটাকে এখানে কাজ করানোর জন্য। এরপর ওই যে আমি বললাম যে সিঙ্গেল পেজে আমার কাজটা করতে হবে, যেহেতু আমার সিঙ্গেল পেজে কাজটা করতে হবে, এখানে আমার নর্মাল এইচটিএমএল এর ফর্ম ট্যাগটা ইউজ করা হয়েছে। এইচটিএমএল ফর্ম ট্যাগের মধ্যে অ্যাকশন, এখানে আমার পেজের নামটা হচ্ছে 55.php, তো সেই হিসেবে এখানেও আমার 55.php টা আমি এখানে লিখেছি এবং মেথড পোস্ট দেওয়া হয়েছে। এরপর নর্মাল এইচটিএমএল কোড করে যেভাবে আমরা ফর্ম তৈরি করি, সেই ফর্মের মধ্যে দেওয়া হয়েছে ইনপুট টাইপ টেক্সট, ইউজার নেম এবং এখানে ভ্যালুর মধ্যে আবার পিএইচপি কোড ইউজ করা হয়েছে, যাতে আমার পিএইচপির ইউজার নেমটা ওই এইচটিএমএল ক্যারেক্টার, এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার জিনিসগুলো নিয়ে আমি আগের টিউটোরিয়ালটিতে আলোচনা করেছি, সো আমি নতুন করে আর এটার মধ্যে বলতে যাচ্ছি না। তো সেই হিসেবে এখানে আমার ইকো এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার দিয়ে ইউজার নেমটা এখানে রাখা হয়েছে। তারপর আবার পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড নেম পাসওয়ার্ড ভ্যালু, তারপর পাসওয়ার্ডের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে দেওয়া হয়েছে। তারপর দুইটা বিআর ট্যাগ ইউজ করে ইনপুট ট্যাগ, তারপর সাবমিট বাটনটি দেওয়া হয়েছে এবং আমার ফর্ম ট্যাগটি ক্লোজ করা হয়েছে। এই হচ্ছে আমার পুরো কোডিংটি, এবং পুরো কোডিংটির এত বড় কোডিং এর আমার টোটাল কোডিং এর লাইন হচ্ছে প্রায় 72 লাইন। 72 লাইন কোডিং এর অ্যাকচুয়ালি আমার আউটপুট হচ্ছে অনলি এই 4টা লাইন। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা পিএইচপির মাধ্যমে সিঙ্গেল পেজে ফর্ম ভ্যালিডেশন করতে পারি। এবং আমি কিছু কমন ফর্ম ভ্যালিডেশন গুলো এখানে দেখানো হয়েছে। এছাড়াও আরো অনেক ধরনের ফর্ম ভ্যালিডেশন করা যেতে পারে, যা আমরা আগের টিউটোরিয়ালের লাস্ট ইয়াটার মধ্যে দেখেছিলাম। মানে লাস্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি, এই যে এইখানে আমি দেখেছিলাম যে আমরা প্রেজেন্স, স্ট্রিং লেন্থ, টাইপ, ইনক্লুশন, ইনসেট, ইউনিকনেস, ফরম্যাট, এই টাইপের ভ্যালিডেশন গুলো হয়ে থাকে। এগুলো অ্যাকচুয়ালি কমন কিছু ভ্যালিডেশন, এই ভ্যালিডেশন গুলো হয়ে থাকে এবং সেই ভ্যালিডেশন গুলো নিয়ে কিভাবে করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। এবং আজকের পর্বে আরেকটু বিস্তারিত আলোচনা করে আমি একটি লাইভ প্রজেক্টে আমরা কিভাবে কাজ করতে পারি ফর্ম ভ্যালিডেশনে সিঙ্গেল পেজে। কারণ অ্যাকচুয়ালি এখন যে মানে এখন ইউজারকে সুবিধা দেওয়ার জন্য সাধারণত নতুন পেজ কেউ ব্যবহার করতে চায় না, ইন পেজেই সব কাজ শেষ করে ফেলতে চায়। সেই কারণেই অ্যাকচুয়ালি ক্লায়েন্টদের ডিমান্ড অনুযায়ী ইন পেজের কাজটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাইলে আবার ইচ্ছা করলে অন্য পেজেও কাজটা করতে পারি, নিয়ে যেতে পারি, সেটাতেও কোনো সমস্যা নাই। এবং সিঙ্গেল পেজ, এবং এখানে দেখুন আরেকটা কথা যেটা বলা যেতে পারে, যেমন এখানে আমাকে বলা হচ্ছে যে এখানে আমার মেসেজ দেওয়া হয়েছে, মেসেজ ইউ আর লগ ইন সাকসেসফুলি। যখন আমার সাকসেসফুলি লগ ইন করে ফেলবো তখন আমি এই মেসেজটা ইউজারকে দিতে পারি। বাট এখানে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি, যে এখানে আমরা অ্যাকচুয়ালি এই মেসেজটা না দিয়ে আমরা চাইলে এখানে যদি আমরা রিডাইরেক্ট টু দিয়ে আমার এক পেজের ইউআরএলটা দিয়ে দেই, যে রিডাইরেক্ট টু index.php, তাহলে
লগ ইন হয়ে গেলে যদি লগ ইনটা সাকসেসফুলি হয় তাহলে অটোমেটিক্যালি আমার পেজটা রিডাইরেক্ট করে index.php ফাইলের মধ্যে পেজে চলে যাবে। সো এরকম ভাবে আমার ফর্ম ভ্যালিডেশন বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে বিভিন্ন সুযোগ সুবিধা অ্যাড করে আমরা ফর্ম ভ্যালিডেশন করতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা কুকিজ এন্ড সেশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। আশা করি আগামী একটি পর্বেই এই কুকিজ এবং সেশনটি শেষ করতে পারবো এবং এর পরবর্তীতে আমরা মাইএসকিউএল নিয়ে কথাবার্তা শুরু করব। এরপর আমরা সিএমএস কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।